নমস্কার, কলকাতা রিজিওনাল সেন্টার থেকে আমি আজকে ডক্টর বিশান সানু, নবগ্রাম জেনারেল কলেজ অ্যাসোসিয়েট প্রফেসর, বিসিসি 101 মাইক্রো ইকোনমিক্সের ইউনিট 4 ব্লক 2 থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার বা ভোক্তার আচরণ তত্ত্বের ক্লাস নেই। এটা এই সিলেবাসের সব থেকে মজার জায়গা, ইন্টারেস্টিং জায়গা, অথচ একটু কঠিন। আচ্ছা, ভোক্তার আচরণ তত্ত্বকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করব, পরিমাণবাচক উপযোগিতা তত্ত্ব আর ক্রমবর্ধক উপযোগিতা তত্ত্ব। ইংরেজিতে বললে কার্ডিনাল অ্যাপ্রোচ, অর্ডিনাল অ্যাপ্রোচ। হ্যাঁ, ভোক্তার ক্রয়ের সিদ্ধান্ত দুটো বিষয়ের উপর নির্ভর করে। পণ্য থেকে প্রাপ্ত উপযোগিতা ভোক্তাকে সন্তুষ্টি দেয়, ভোক্তার ক্রয় ক্ষমতা যা ভোক্তাকে অসন্তুষ্টি দেয়। টাকা দিতে হলে আমাদের খারাপ লাগে, আর টাকা দিয়ে যে দ্রব্য বা পরিষেবাটা পাই সেটা পেলে আমাদের ভালো লাগে। এই যে ভালো লাগা আর খারাপ লাগা, একজন ভোক্তা তার এই ভালো লাগা আর খারাপ লাগার যে ডিফারেন্সটা, নেট ভালো লাগা, এটাকে সর্বাধিক করে। এটাই এই তত্ত্বের একজন যুক্তিবাদী ভোক্তার মূল উদ্দেশ্য। সে পরিমাণবাচক হোক আর ক্রমবর্ধক হোক। পরিমাণবাচক কার্ডিনাল অ্যাপ্রোচ এবং অর্ডিনাল অ্যাপ্রোচের ডিফারেন্সটা কি? পরিমাণবাচক উপযোগিতা তত্ত্বে মার্শাল বলেছিলেন যে উপযোগিতা মাপা যায়, কিন্তু ক্রমবর্ধক উপযোগিতা তত্ত্বে কি বলেছিলেন? হিক্সের ক্রমবর্ধক উপযোগিতা তত্ত্ব বলেছে উপযোগিতা তুলনা করা যায়। উপযোগিতার পরিমাণবাচক তত্ত্বে ভোক্তার ভারসাম্য, উপযোগিতা মাপা যায়। উপযোগিতা মানে কোনো দ্রব্য বা সেবা আমি পেয়ে, যেমন এই আজকের ক্লাসটা আমি শুনে আমার কোনো লাভ হলো কিনা, এটা মাপা যায়। আজকে যে যারা শুনছে, কেউ খুব লাভ করতে পারে, যারা লিখে লিখে নোট করে ব্যাপারটা রেডি করবে বা বারবার দেখবে, আবার কেউ ততটা লাভ নাও করতে পারে। সুতরাং এটা একটা মানসিক ব্যাপার উপযোগিতা, এবং সেটা মাপা যায়। কিভাবে মাপা যায়? এবার এই জায়গাটাতেই মার্শালের তত্ত্ব, সেটা হচ্ছে যে মার্শাল বললেন যে আমরা এমনিতে প্রান্তিক উপযোগিতা বলতে কি বুঝি? একটা দ্রব্যের এক একক যদি আমরা ভোগ বাড়াই, তাহলে যে অতিরিক্ত উপযোগিতা হয় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগিতা। সেরকম মার্শাল বললেন যে টাকারও প্রান্তিক উপযোগিতা, মার্জিনাল ইউটিলিটি অফ মানি। ঠিক আছে, টাকারও প্রান্তিক উপযোগিতা হয়। সেই টাকার প্রান্তিক উপযোগিতা স্থির। তার মানে 1 টাকা থেকে সমস্ত দ্রব্যেই যে আমরা প্রান্তিক উপযোগিতা পাবো সেটা 1। তাহলে আমি যদি একটা জিনিসের 10 টাকা দাম হয়, ধরো 1 টাকা থেকে আমার প্রান্তিক উপযোগিতা হচ্ছে 5 একক, 5 ইউটিলস। এইবার যদি 5 পরিমাণ সন্তুষ্টি হয় 1 টাকা থেকে, তাহলে যেটা 10 টাকা দাম, তাহলে 5 × 10 50 টাকা তার উপযোগিতা। ঠিক আছে, যদি 20 টাকা দাম হয়, তাহলে 5 × 20 100 টাকা উপযোগিতা। তাহলে এইভাবে আমরা বলেছি উপযোগিতা মাপা যায়। একটি উপযোগিতা অপেক্ষা পাওয়া যায় প্রতিটি বাজারে ক্রয়ের সমন্বয়কে একটি সংখ্যা দিয়ে সূচিত করে, এবং এ বাজারে দ্রব্যের ক্রয় সমন্বয় যদি বি বাজারে দ্রব্যের ক্রয় সমন্বয় অপেক্ষা বেশি পছন্দের হয়, এর সংখ্যা বি অপেক্ষা বেশি হয়। তাহলে সংখ্যা দিয়ে আমি উপযোগিতাটাকে করছি, সেটা হচ্ছে মার্শালের আমার কার্ডিনাল লিকুইডিটি অ্যাপ্রোচ, হ্যাঁ, বা পরিমাণগত উপযোগিতা তত্ত্ব। কোন পণ্য যত বেশি ভোগ করবে, তত সেই পণ্যের প্রান্তিক উপযোগিতা হ্রাস পাবে। এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম। আজকে কেউ রসগোল্লা খেতে ভালোবাসে বা ফুচকা খেতে ভালোবাসে। প্রথম যখন আমি একটা রসগোল্লা বা ফুচকা খেলাম, তখন সেই ব্যক্তি একটা রসগোল্লা যে ফুচকা থেকে যে তৃপ্তিটা, সেটা অনেক বেশি পাবে। কিন্তু 1টা 2টো 4টে এরকম যখন একটা পর্যায়ে যাবে, তার সেই পরিমাণ তৃপ্তি থাকবে না। তারপরে একটা পর্যায়ে যাবে, বলবে যে ফুচকাটা তেঁতুল জল ছাড়া দাও বা রসগোল্লার রসটা চিপে দাও। ঠিক আছে, তার মানে কি, তার 1 ইউনিট ফুচকা বা রসগোল্লা থেকে যে প্রান্তিক উপযোগিতা হ্রাস পাচ্ছে। হ্যাঁ, এবার
তারপরে কি হবে, তারপরে সে বমি করে দিতে পারে, সেটা হবে প্রান্তিক উপযোগিতা ঋণাত্মক, মানে সম্পৃক্ত হয়ে গেছে, সে বলছে আর খাবো না। যদি রেশনাল হয় সে এই জায়গায় যাবে না যেখানে প্রান্তিক উপযোগিতা ঋণাত্মক, সে এমিউ ইজ ইকুয়াল টু 0 আগেই থেমে যাবে, ফুচকা এবং রসগোল্লা খাওয়া বন্ধ করবে। হ্যাঁ, ভোক্তার আচরণ তত্ত্বের অনুমান, ভোক্তারা তাদের পছন্দের মতো পণ্যের জন্য তাদের আয় খরচ করবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে এমইউ গ্রেটার দ্যান 0 রাখবে, কখনোই 0-র নিচে যেতে দেবে না যেভাবে ভোগ করবে, এর মানে এরপরে অর্ডিনাল ইউটিলিটিতে আমরা যখন তুলনামূলক উপযোগিতা তত্ত্বে যাব, একটা এক্সাম থাকবে, সেটা হচ্ছে মোর ইজ বেটার। এইটার বেসিসেই যে মার্জিনাল ইউটিলিটি সমস্ত দ্রব্যেরই পজিটিভ, এই অনুমানটা যদি রাখি, তাহলে এইটার বেসিসেই আমরা বলতে পারি যে কোন দ্রব্য অধিক ভোগ করা মানে ভালো। অন্যান্য দ্রব্য যদি একই পরিমাণ হয়, একটা দ্রব্য বেশি ভোগ করলে আমরা বেশি উপযোগিতা পাবো। ভোক্তারা তাদের পছন্দ মতো, এবার অনুমানগুলো বলি মার্শালের কার্ডিনালিটি অ্যাপ্রোচে, ভোক্তারা তাদের পছন্দ মতো পণ্যের জন্য তাদের আয় খরচ করবেন। ভোক্তারা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এরকম সমস্ত বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান সম্পন্ন, সবকিছু জানে। বিক্রিত সকল দ্রব্য বিভাজ্য, যত খুশি ভাগ করা যায়। ক্রেতার রুচি ও পছন্দের ভালোভাবে প্রতিষ্ঠিত, ক্রেতার রুচি পছন্দ খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। কোন পণ্য যত বেশি ভোগ করবে তত সেই পণ্যের প্রান্তিক উপযোগিতা হ্রাস পাবে। কোন পণ্য যত বেশি ভোগ করবে তাদের প্রান্তিক উপযোগিতা হ্রাস পাবে। কোন দ্রব্য বেশি ভোগ সর্বদা কম ভোগের থেকে ভালো, অর্থাৎ প্রান্তিক উপযোগিতা সর্বদা ধনাত্মক। যুক্তিবাদী ভোক্তা তার আয় কাজে লাগিয়ে সর্বদা সর্বাধিক উপযোগিতা লাভ করবে, মানে সে সবসময় তার যে টাকা, সেই নির্দিষ্ট টাকায় তার যতটা পারা যায় উপযোগিতা পেতে চাইবে, যদি টাকা নির্দিষ্ট হয়। আমি বলেছিলাম যে টাকা দিতে খারাপ লাগে কিন্তু উপযোগিতা পেতে ভালো লাগে, খাসির মাংস, চিকেন এগুলো খেতে ভালো লাগে, কিন্তু তার জন্য যে টাকাটা দিতে খারাপ লাগে, তাহলে আমার নেট বেনিফিট ম্যাক্সিমাইজ করা। এবার যদি বলি একটা নির্দিষ্ট টাকা, তাহলে অবশ্যই সেই মানে ভোক্তা তার উপযোগিতা সর্বাধিক করতে চাইবে, সেই যুক্তিবাদী, সেখানেই ভারসাম্য আসবে। বিজ্ঞাপন এবং প্রচার করেও প্রান্তিক উপযোগিতা বৃদ্ধি পাবে। অনেক কিছুর আমরা বিজ্ঞাপন দিয়েও প্রান্তিক উপযোগিতা বাড়াতে পারি, যে এটার এই গুণ আছে, ওই আছে। হ্যাঁ, আমরা দেখি বিভিন্ন জিনিস। ধরা যাক খাসির মাংসের বিক্রি বাড়ছে মুরগির মাংসের তুলনায়। এমইউ অফ মটন, প্রান্তিক উপযোগিতা মটনের, খাসির মাংসের ডিভাইডেড বাই প্রাইস অফ মটন ইজ ইকুয়াল টু এমইউ অফ চিকেন ডিভাইডেড বাই প্রাইস অফ চিকেন। ধরা যাক খাসির মাংসের দাম 500 টাকা পার কেজি, মুরগির মাংস 200 টাকা পার কেজি। 1 কেজি অতিরিক্ত খাসির মাংসের উপযোগিতা 2000 টাকা, আর মুরগির মাংসের 500 তোমার 2000 টাকা, 2000 ইউটিলস একক, আর মুরগির মাংসের 500 ইউটিলস, মানে 2000 ইউটিলস পাচ্ছে 500 টাকা। তার মানে 5 টাকায় খাসির মাংসে কত পাচ্ছে? 2000 বাই 500, 4। আর 5 টাকায় মুরগির মাংসে কত পাচ্ছে? 500 বাই 200, মানে 2.5। তাহলে মার্জিনাল ইউটিলিটি অফ মানি খাসির মাংসের বেশি, তাহলে এই ক্রেতা খাসির মাংসই কিনবে, মুরগির মাংস কিনবে না। এবার 1 টাকা খরচের প্রান্তিক উপযোগিতা খাসির মাংসে হলো 4 এবং মুরগির মাংসে 2.5। ভোক্তা এই মুহূর্তে খাসির মাংস কিনবে, ফলে খাসির বিক্রি বাড়বে, মুরগির কমবে। মুরগির দাম যদি 125 টাকার নিচে হয়, দেখো 500 বাই 125 ইকুয়াল টু 4, তখন কি হবে? কোনটা কিনবে কোনো ঠিক নেই, নিরপেক্ষ। খাসির মাংসও কিনতে পারে, চিকেনও কিনতে পারে, কিন্তু যেই 125 টাকার নিচে, ধরো 100 টাকা হয়ে গেল, তাহলে কি হলো? এখানে 500 বাই 105 হয়ে গেল। তাহলে টাকার প্রান্তিক উপযোগিতা মুরগির মাংস বেশি হয়ে গেল খাসির মাংস থেকে, ঠিক আছে? তাহলে এইবারে মুরগি কিনবে, ঠিক আছে? এবার তাহলে এটা ছাড়া আর কি, মুরগির মাংস খাসির মাংস থেকে স্বাস্থ্যসম্মত, এরকম কোন ডাক্তাররা বা কোনোভাবে কোনো একটা খবর বার করে, ঠিক আছে? তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে মার্জিনাল ইউটিলিটি অফ চিকেন, এই মুরগির প্রান্তিক উপযোগিতা বেড়ে যাবে।
তখন কিন্তু মুরগির প্রান্তিক উপযোগিতা 500 থাকবে না, এটা কমে যাবে। খাসির মাংস খেলে কোলেস্টেরল হয়, তাহলে এই মানে এখানে প্রান্তিক উপযোগিতা 2000 থেকে হয়ে গেল হচ্ছে 1000, তাহলে এখানে 2। এইবারে এই দামেই 500/200 মানে 2.5, তাহলে চিকেন কিনবে। অনেক সময় দেখবে বিভিন্ন দ্রব্যে, এটা এক সময় জানি সরষের তেল এবং সাদা তেল নিয়ে হয়েছে, যে সরষের তেলে কোলেস্টেরল বাড়ে, সাদা তেল বাড়ে না, এবং বড় বড় কোম্পানিগুলো সাদা তেলের ব্যবসায় নামছে সেই জায়গাটায়। সেই নামার রাস্তা তৈরি করার জন্য অ্যাকচুয়ালি পরবর্তীকালে দেখা গেছে যে দুটো তেলেই ফ্যাট প্রায় 19-20, প্রত্যেকেরই গুণাগুণ মানে 19-20 আছে। সরষের তেল বরং যদি ঠিকভাবে প্রসেসড হয় তাহলে সরষের তেল বেটার। আচ্ছা, তাহলে কি করে মুরগির উৎপাদকরা তাদের বিক্রি হ্রাস ঠেকাতে পারে এরকম সিচুয়েশন? মুরগির দাম কমিয়ে প্রান্তিক দামের অনুপাত মুরগির অনুকূলে নিয়ে আসা, আর বিজ্ঞাপন দিয়ে মুরগির প্রান্তিক উপযোগিতা বৃদ্ধি করা। এইবার আমরা আসছি মার্শাল থেকে ক্রমবোধক উপযোগিতা তত্ত্ব। এখানে কি হচ্ছে, অর্ডিনাল অ্যাপ্রোচ মানে উপযোগিতা এখানে বলা হচ্ছে না যে মাপা যাবে, বলা হচ্ছে তুলনা করা যাবে। এবার এই জায়গাটাই মজার জায়গা, সেটা হচ্ছে যে তুলনা করা যায় মানে দুটো দ্রব্য আছে, সেটার বিভিন্ন পরিমাণ আছে। কোনটা 4 ইউনিট, একটা এক্স দ্রব্য 4 ইউনিট, ওয়াই দ্রব্য 3 ইউনিট, বা এক্স দ্রব্য 5 ইউনিট, ওয়াই দ্রব্য 2 ইউনিট, এরকম বিভিন্ন সমন্বয় আছে উৎপাদন। এবার এই সমন্বয়কে আমরা একটা গ্রাফে দেখাতে পারি এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস, এবং এই কমোডিটি বান্ডেল পাবো তিনটে দ্রব্যের সমন্বয় এ, বি এবং সি। একজন এ থেকে বি কে বেশি পছন্দ, বি থেকে সি, তাহলে সে এ থেকে সি কে পছন্দ করবে। যদি বি এর থেকে মানে তোমার কেউ একজন সি এর থেকে বি কে বেশি পছন্দ করে, বি বান্ডেলকে, আবার বি বান্ডেল থেকে এ বান্ডেলকে বেশি পছন্দ করে, তাহলে এ অবশ্যই সি এর থেকে বেশি পছন্দ তার কাছে, ঠিক আছে? আবার নিরপেক্ষ যদি হয়, এ আর বি নিরপেক্ষ, বি আর সি নিরপেক্ষ, তাহলে এ আর সি ও নিরপেক্ষ। একজন ব্যক্তি যদি একজনা এলোমেলো ভাবে নির্বাচিত র্যান্ডম সিলেকশন এলোমেলো ভাবে নির্বাচিত দ্রব্যের সমন্বয়কে ক্রমানুযায়ী তুলনা করতে পারে, তাহলে সে সমস্ত দ্রব্যের সমন্বয়কে ক্রমানুযায়ী তুলনা করতে পারবে। একটি দ্রব্যের সমন্বয়, এতে যদি কমপক্ষে বি দ্রব্যের সমন্বয়ে সমস্ত দ্রব্য সমান এবং কমপক্ষে একটি দ্রব্য বেশি থাকে, তাহলে এ অবশ্যই বি অপেক্ষা বেশি পছন্দ। কি বললাম যে এ, বি, সি এগুলো তো বিভিন্ন দ্রব্যের সমন্বয়, মানে এক্স এর একটা নির্দিষ্ট পরিমাণ, ওই যে বললাম মানে 3-5, 3 ইউনিট এক্স 5 ইউনিট ওয়াই, বা 2-4, এই 2-6, হ্যাঁ, এরকম বিভিন্ন দ্রব্যের সমন্বয়, হ্যাঁ, হচ্ছে এই বিভিন্ন বান্ডেল। এবার কোন জায়গায় যদি 3 ইউনিট এক্স আছে, এবার ওয়াই একটাতে 4 ইউনিট আর একটা 5 ইউনিট, তাহলে অবশ্যই যেখানে 5 ইউনিট আছে সেটা বেশি পছন্দের ক্রেতার কাছে, কারণ মোর ইজ বেটার। একটি নিরপেক্ষ রেখা হলো বিভিন্ন দ্রব্যের সমন্বয় বা সমান সন্তুষ্টি প্রদান করে, সেই জায়গায় সে নিরপেক্ষ, মানে এটা এই সমন্বয় পাক ওই সমন্বয় পাক, ওই রেখা বরাবর তার কোনো পছন্দ বা অপছন্দ নেই। একটি নিরপেক্ষ ম্যাপ হলো একটি রেখা যা একটা, প্রথম কথা, উপযোগিতা অপেক্ষক থেকে পাওয়া যায়। একগুচ্ছ একটি নিরপেক্ষ রেখাকে দেখা একটা উপযোগিতা অপেক্ষক থেকে। এইবার হচ্ছে আমরা নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো, এবং বাজেট লাইন হওয়ার পর কনজিউমার ইকুইলিব্রিয়াম, ক্রেতার ভারসাম্য। নিরপেক্ষ রেখার সংখ্যা অসংখ্য, যে কোনো পণ্য স্থানের সকল বিন্দু কমোডিটি স্পেস কোনো না কোনো নিরপেক্ষ রেখায় অবস্থান করে, ঠিক আছে? আচ্ছা, নিরপেক্ষ রেখা নিরবিচ্ছিন্ন এবং ঋণাত্মক ঢালযুক্ত, ঠিক আছে, মানে কন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্ন এবং ঋণাত্মক নেগেটিভলি স্লোপ, ঋণাত্মক ঢালযুক্ত। নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল। আমি আসবো এক্সামটায়, কনভেক্স টু দা অরিজিন। মূল বিন্দুর থেকে যত দূরে যাব, মানে মূল বিন্দু কি x0 y0, মূল বিন্দু যত দূরে যাব, মানে এক্স অ্যাক্সিস বরাবর যদি দূরে যাই তাহলে কি এক্স এর পরিমাণ বাড়ছে, আর ওয়াই অ্যাক্সিস ওয়াই অক্ষ বরাবর যদি দূরে যাই তাহলে ওয়াই এর পরিমাণ বাড়ছে। আমি বলেছি মোর ইজ বেটার,
তাহলে যত দূরে যাব তত বেশি উপযোগিতা নির্দেশ করবে। নিরপেক্ষ রেখা কোনদিন ছেদ করে না, কারণ সব নিরপেক্ষ রেখাই একটি পৃথক এবং অনন্য উপযোগিতার হার নির্দেশ করে। একটা নির্দিষ্ট মানে উপযোগিতা অপেক্ষক থেকে প্রাপ্ত নিরপেক্ষ রেখার গুচ্ছ কোনদিন একে অপরকে ছেদ করবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে প্রপার্টি গুলো, এই যে নিরপেক্ষ রেখার ধর্মগুলো, নিরপেক্ষ রেখার নিরবিচ্ছিন্ন এবং ঋণাত্মক ঢালযুক্ত, নেগেটিভলি স্লোপ এবং কন্টিনিউয়াস। নিরপেক্ষ রেখা মূলবিন্দু থেকে উত্তর, ইন্ডিফারেন্স কার্ভ ইজ কনভেক্স টু দ্য অরিজিন। মূলবিন্দু থেকে যত দূরে যাবে নিরপেক্ষ তত বেশি উপযোগিতা নির্দেশ করে, মানে যত উত্তর পূর্বে যাবে, পূর্ব মানে এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অক্ষ বরাবর ডান দিকে সরা, জিরো থেকে দূরে যাওয়া, আর উত্তর মানে ওয়াই অক্ষ বরাবর দূরে যাওয়া। তাহলে যত উত্তর পূর্বে যাবে তত বেশি উপযোগিতা নির্দেশ করবে। আর দুটো নিরপেক্ষ রেখা একই উৎপাদন অপেক্ষক থেকে যদি পাই, পরস্পর ছেদ করে না। এই চারটে ধর্ম কিছু কিছু অ্যাজাম্পশনের উপর নির্ভরশীল। এবার কেন ভোক্তার আচরণ তত্ত্ব একাধারে আমি শুরু করেছিলাম যে খুবই মজার, ইন্টারেস্টিং, এবং কেন ভোক্তার আচরণ তত্ত্ব এই কনজিউমার বিহেভিয়ার একটু কঠিন উৎপাদন বা ব্যয় থেকে, পরে যে চ্যাপ্টারটা পড়াবো। এখন এখানে যে নিরপেক্ষ রেখা পড়াবো সেই উৎপাদন, ওখানে সমুৎপাদন রেখা উৎপাদন। এখানে যেটা বাজেট লাইন পড়াবো ওখানে সমব্যয় রেখা, আইসোকস্ট লাইন। খালি ওইটা হবে উৎপাদকের দিক থেকে, এটা হবে যার মানে ভোক্তার দিক থেকে। এটা ভোক্তার আচরণ তত্ত্ব, ওখানে উৎপাদকের আচরণ তত্ত্ব, ঠিক আছে? আমরা যখন ওইটা করাবো তখন দেখতে পাবো অনেক জায়গায় মিল আছে, ঠিক আছে? সেখানে আমি আর এই ইকুইলিব্রিয়াম ভারসাম্যটা এখানেই করিয়ে দেবো, ওখানে আর ভারসাম্য নিয়ে খুব বেশি বলবো। তা ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স একটা আছে। উৎপাদক জানে যে আমি কত ইউনিট দ্রব্য উৎপাদন করলাম, এটা কিন্তু মাপা যায়, দ্রব্য বা পরিষেবার পরিমাণ। কিন্তু একজন ভোক্তা, এই যে বললাম সন্তুষ্টি, একটা ফুচকা থেকে আমি যে সন্তুষ্টি পাবো আরেকজন কি সেই সন্তুষ্টি পাবে? কেউ সিরিয়াল দেখে সন্তুষ্টি পায়, কেউ ক্রিকেট খেলা দেখে সন্তুষ্টি পায়, কেউ গান শুনে গান দেখে সন্তুষ্টি পায়, কেউ সিনেমা দেখে সন্তুষ্টি পায়। তাহলে বিভিন্ন জনের পছন্দ, রুচি এগুলো আলাদা। তাহলে আমরা যখন সন্তুষ্টির কথা বলবো তখন আমরা একটা মানুষের মানসিক তৃপ্তির কথা বলছি। সুতরাং এখানে আমাকে এটা একাধারে সেই জন্য ইন্টারেস্টিং, আমায় ভাবতে হবে, আমি পরিমাণটা জানতে পারছি না, আমায় কিছু একদম ধরে নিতে হবে, সেই থেকে আমরা ডিরাইভ করব। সম্পূর্ণ পরিবর্তন এবং সম্পূর্ণ পরিপূরক দ্রব্য, যখন দুটি দ্রব্য সম্পূর্ণ পরিবর্তন হয় তখন একটি দ্রব্যের সাপেক্ষে অন্য দ্রব্যের প্রান্তিক পরিবর্ততার হার স্থির। নিরপেক্ষ রেখা ঋণাত্মক ঢালযুক্ত সরল রেখা, স্ট্রেট লাইন, যদি সম্পূর্ণ পরিবর্তন দ্রব্য হয়, ঠিক আছে? এবার সম্পূর্ণ পরিবর্তন দ্রব্য, ধরো দুটো মোজা, হ্যাঁ, একই রকম দেখতে, একই সেটা হচ্ছে সম্পূর্ণ পরিবর্তন দ্রব্য, ঠিক আছে? বা চশমা, একই চশমা, একই কোয়ালিটি, ঠিক আছে? এবার যদি দুটি দ্রব্য পরিপূরক, যখন একটি দ্রব্যের সাপেক্ষে অন্য দ্রব্যের প্রান্তিক পরিবর্ততার হার অসীম, মানে চা, চিনি, মোজা, জুতো। আজকে আমি যদি জুতো পরে আসি, মোজা ছাড়া পরতে পারবো না, মোজা পরলে জুতো পরতে হয়। তারপরে হচ্ছে তুমি যদি ধরো আমার কাছে ব্যাডমিন্টনের র্যাকেট আছে, কর্ক নেই, খেলতে পারবো? বল আছে ক্রিকেটের, ব্যাট নেই, ঠিক আছে? চুড়িদার আছে, ওড়না নেই, পরিপূরক চুড়িদার, ওড়না, ব্যাট, বল, হ্যাঁ, মানে একে অপরের সাথে মিলে তারপরে উপযোগিতা বাড়ে। নিরপেক্ষ রেখা এল আকৃতি, মানে এক এল আকৃতির কেন? যদি আমি এক্স অক্ষ বরাবর বাড়িয়ে যাই, মানে একটা দ্রব্য বাড়িয়ে যাই, উপযোগিতা একই থাকবে। আবার যদি ওয়াই অক্ষ বরাবর বাড়িয়ে যাই, উপযোগিতা একই থাকবে। সুতরাং ভোক্তা নিরপেক্ষ এল আকৃতি। আর পরিবর্তন দ্রব্যের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা এরকম
ঋণাত্মক ঢালযুক্ত সরলরেখা। আচ্ছা, এবার আসছি আমি এবার দুঃখের জায়গাটা, ভোক্তার বাজেট। আমার কাছে 100 টাকা আছে, আমার দুটো দ্রব্য, একটা দ্রব্য হচ্ছে 5 টাকা দাম, আর একটা দ্রব্য হচ্ছে ধর পেন্সিল আর 10 টাকার একটা পেন। এবার আমি 5 টাকার যে পেন্সিল, আমি 20টা পেন্সিল কিনতে পারি, 10 টাকার পেন আমি 10টা পেন কিনতে পারি, ঠিক আছে, ম্যাক্সিমাম। যদি আমি 10টা পেন কিনি, পেন্সিল একটাও কিনতে পারবো না। তাহলে এই সমন্বয়টা হচ্ছে 0 and 10, 0,10, x0 y10। আর আরেকটা সমন্বয় হচ্ছে 20, 0, ঠিক আছে। তাহলে এই যে এই দুটো এক্সট্রিম পয়েন্ট, মানে এখানে এই m/px, m/py, এই দুটো এক্সট্রিম পয়েন্ট, এই যে সংযোজক সরলরেখা, কেন সংযোজক? এটা সরল রেখা। আমরা জানি যে কোনো সরল রেখা দুটো বিন্দুকে যোগ করে অনেক রেখা কিন্তু যোগ করতে পারে এই দুটো বিন্দু, কিন্তু সরল রেখা হচ্ছে ন্যূনতম দূরত্ব এই দুটো বিন্দু, এবং ঢালটা একই, মানে ট্রেড অফটা, মানে x ধরো এইখানে হচ্ছে আমি x কি এই রেখা বরাবর 0, এবার 1 ইউনিট x বাড়ালে আমি কতটা y বাড়াতে পারবো? 1 ইউনিট x বাড়ালে আমরা y টা -px/py বাড়াতে পারবো, আবার 1 ইউনিট বাড়াতে হলে আবার -px/py বাড়াতে পারবো। তাহলে এটা হচ্ছে ট্রেড অফ, মানে আমি যদি একটা জিনিস বাড়াই, y আমার কতটা ছাড়তে হচ্ছে, -px/py টাইমস x, 1 ইউনিট বাড়াতে হলে y -px/py টাইমস ছাড়তে হচ্ছে। বাজেট রেখা হলো x এবং y দুটি দ্রব্য ক্রয় করলে একজন ক্রেতা সর্বাধিক কি পরিমাণ এবং x এবং y এর সম্মিলন তার নির্দিষ্ট আয় পুরো খরচ করে কিনতে পারে তা দেখায়। বাজেট রেখার সমীকরণ হলো m = xpx + yp। কিরকম ব্যাপারটা? 5 টাকা আমি বলেছিলাম পেন্সিল, 10 টাকা পেন, px হচ্ছে 5 আর 10 হচ্ছে পেন। তাহলে সে যদি ধরো মাঝামাঝি, আমি তো প্রথমে বললাম যে 20টা, সে যদি y0 হয়, y0 হলে এটা x20, আর যদি x0 হয় তাহলে y10। এবার এটা তো এক্সট্রিম নাও হতে পারে, ধরো 10 ইউনিট সে পেন্সিল কিনবে, তাহলে 50 টাকা খরচ হলো, তাহলে 5 ইউনিট পেন কিনবে। 4 ইউনিট পেন্সিল কিনবে, তাহলে 8 ইউনিট পেন কিনবে। 4 5 20, 80 টাকা পড়ে থাকলো 100 টাকা থেকে, তাহলে এবার 80/10 হচ্ছে 8। তাহলে এই বিন্দুগুলো হচ্ছে এই ধরনের সমন্বয়কে দেখা, এবং এই বাজেট রেখা বরাবর একটা মানে একজন ভোক্তা সর্বাধিক x আর y এর কি সমন্বয় কিনতে পারে সেটা বোঝা যায়। তার মানে এইটা হচ্ছে আমাদের অরিজিন, মূল বিন্দু, এখানে x y 0, আর m/py এখানে হলো হচ্ছে y x0, তার মানে এটা হচ্ছে m/py, 0, আর এটা হচ্ছে 0, m/px, ঠিক আছে। তাহলে এই যে তিনটে বিন্দু, যে এই তিনটে, এই দুটো অক্ষ আর এই যে সরল রেখা, বাজেট রেখা, বাজেট লাইন, এই দ্বারা সীমাবদ্ধ যে এই যে কমোডিটি স্পেসটা, এই যে দ্রব্যের যে পরিসর, ঠিক আছে, x এবং y এর বিভিন্ন সমন্বয় বিভিন্ন বিন্দুতে আমরা দেখাচ্ছি, মানে প্রত্যেকটা বিন্দুতে কিছুটা x কিছুটা y আছে। তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম একজন উপযোগিতা, সর্বাধিক একজন ভোক্তা এই পরিমাণ সে ভোগ করতে পারে, ঠিক আছে। সে এইটা হচ্ছে সর্বাধিক, মানে একজন ভোক্তার ক্রয় ক্ষমতা। বাজেট রেখা দেখায়, এই ট্রায়াঙ্গেলটা, এই ত্রিভুজটা দেখায় হচ্ছে সর্বাধিক ক্রয় ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা বাজেট রেখাটাকে এক্সাম্পল দিয়ে এতক্ষণ বলছিলাম, এই যে দেখাচ্ছি বিভিন্ন উৎপাদন সমন্বয়, ক্রিম বিস্কুট, প্লেন বিস্কুট, 0-10, ওই 10 টাকা 5 টাকা ধরো পেন্সিল পেনের উদাহরণ যদি আমি ধরে নিই, যেটা বললাম, তাহলে এবার এখানে হচ্ছে 1 8, 10 টাকারটা 1,
5টা 40, 50 টাকা এখানে ধরেছি ইনকাম, ঠিক আছে। 2 6 ওখানে আমি 100 টাকা বলেছিলাম, এটা 50 টাকা। 3 4 4 2 5 0, এই প্রত্যেকটা বিন্দু কিন্তু এই বাজেট অর্থের উপর, কারণ একটা টাকাও এই ক্রেতা রাখবে না নিজের কাছে, পুরো টাকা খরচ করবে সেই যুক্তিবাদী ক্রেতা তার উপযোগিতা সর্বাধিক করতে। তাহলে এই বাজেট রেখা দেখায় সর্বাধিক যে উৎপাদন সমন্বয়গুলো একজন ক্রেতা তার যে অর্থ আছে আর বাজারে সেই দ্রব্যগুলোর যে দাম তাতে সে যেটা কিনতে পারে, ঠিক আছে। এই যে এগ রোল আর পিজা, আমি একটা উদাহরণ, আর একটা উদাহরণ আমি দেখালাম, ঠিক আছে। এইবারে আমি দেখি, আমি এখানে এগ রোল আর পিজাকে প্লট করলাম, ঠিক আছে। যে কোনো দুটো দ্রব্য নিয়ে আমরা দেখাতে পারি, এবং আমাদের সব থেকে জনপ্রিয় যে দেখানো সেটা হচ্ছে একটা দ্রব্য আর অন্যান্য দ্রব্য, তাহলে সমস্ত কভার হয়ে গেল, ঠিক আছে। এইবার আমি দেখাচ্ছি বাজেট রেখার স্থানান্তর। বাজেট রেখার স্থানান্তর কিভাবে হয়? 50 টাকা ইনকামটা 100 টাকা হয়ে গেল, কি হবে? দুটোই ডবল কিনতে পারে, 5 টাকার জিনিসটাও ডবল, 10 টাকার জিনিসটাও ডবল। 50 টাকায় 5 টাকার জিনিসটা 10টা কিনতে পারবে ম্যাক্সিমাম, ঠিক আছে। এখন কি কিনতে পারবে? এখন 20টা কিনতে পারবে, ঠিক আছে। আর 10 টাকার জিনিসটা 50 টাকায় 5টা কিনতে পারতো, এখন 10টা কিনতে পারবে। তাহলে এটা প্যারালাল শিফট, সমান্তরাল একটা স্থানান্তর ঘটবে, কোনো এই ঢালটার পরিবর্তন হবে না, কিন্তু এই বাজেট স্পেসটা এইটুকু ছিল, এতটা বেড়ে গেল। আচ্ছা, এবার প্রাইস অফ পিজা, ধরো এক্স অক্ষে যেটা আছে তার প্রাইস বেড়ে গেল। যে কোনো দ্রব্যে প্রথম কথা এটা বোঝার সবথেকে সহজ রাস্তা, বাজেট লাইন কোন দিকে শিফট করবে। যদি দ্রব্যের দাম কমে তাহলে বেশি কিনতে পারবে, তাহলে এই যে স্পেসটা, এই যে বললাম যে এই যে ঘেরা জায়গাটা, এটা বাড়বে। এখানে যেমন টাকা বেশি ইনকাম হলে কি হবে? বাড়বে। কিন্তু টাকা কম ইনকাম হলে কি হবে? কমবে, এই ভেতর দিকে শিফট হবে। এবার সেখানে যদি প্রাইস অফ পিজা ডাবল হয়, 1 টাকা থেকে 2 টাকা হয়ে যায়, তার মানে কি সে সর্বাধিক যে পিজা কিনতে পারে 50 এর জায়গায় সে 25টা কিনতে পারছে, ঠিক আছে, 50 টাকা দিয়ে। তাহলে সর্বাধিক পিজা কেনার ক্ষমতা তার এখানে চলে গেল। এইটা কিন্তু কিছু পরিবর্তন হলো না, কারণ অন্য দ্রব্যটার কোনো দামের পরিবর্তন হয়নি, ঠিক আছে। তার মানে এটা ঢাল পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। এক্স দ্রব্যের জন্য এটা বেশি, মানে তোমার ঢালটা বেড়ে গেল, খাড়াই হয়ে গেল বাজেট রেখাটা। আচ্ছা, আয় বৃদ্ধি বার আসে বাজেট রেখার স্থানান্তর, ঠিক আছে। এই যে বৃদ্ধি হলে এদিকে, হ্রাস হলে এদিকে। হ্যাঁ, যদি ক্রেতার এম বৃদ্ধি পেলে বাজেট রেখা এবি থেকে এম ড্যাশ আয় এ1 বি1 জায়গায় যায়, ঠিক আছে। স্থান পরিবর্তন করে ভোক্তা উভয় দ্রব্য বেশি কিনতে পারে, বাজেট রেখা উপর দিকে সমান্তরালভাবে সরে যায়। আয় কমলে এম ডবল ড্যাশ, ঠিক আছে, এম ডবল ড্যাশ আয় এই যে এখানে কমলো, এ2 বি2 তে বাজেট রেখা নিচের দিকে সমান্তরালভাবে স্থানান্তরিত হয় এবং উভয় দ্রব্য কেনার ক্ষমতা কমে যায়। এক্স দ্রব্যের দাম পিএক্স পরিবর্তন হলে বাজেট রেখা স্থানান্তর হয়। হ্যাঁ, এই যে এক্স দ্রব্যের দাম। এবার একটা কোনটা কি এটা বোঝার জন্য প্রথম কথা হচ্ছে, যদি যে দ্রব্যটার দাম পরিবর্তন হচ্ছে তা সেই অক্ষে যেখানে ছেদ করেছে সেটার পরিবর্তন হবে, অন্যটা কিন্তু স্থির থাকবে, দাম পরিবর্তন হবে। এই যে এখানে যেমন ওয়াই এর দাম পরিবর্তন হয়নি, ওয়াইটা স্থির আছে, এই পয়েন্টটা বি পয়েন্টটা, কিন্তু এ পয়েন্টটা পরিবর্তন হচ্ছে কারণ এক্স এর দাম পরিবর্তন হচ্ছে। এবার এদিকে যাবে না এদিকে যাবে সেটা নির্ভর করে, দাম কমলে সে আরো বেশি কিনতে পারবে, তার মানে এইটা এদিকে যাবে, মানে তার এই স্পেসটা গেইন হলো। আগে এটা কিনতে পারছিল না, কিন্তু এখন এই জায়গা, এই যে এ বি এ1 এই জায়গার দ্রব্যগুলো এখন তার আয়ত্তের মধ্যে চলে এলো। আর যেই মুহূর্তে দাম বাড়লো, সে এই স্পেসটা মানে এ বি এ2 এই জায়গার যে উৎপাদন সমন্বয় সেগুলো আর সে তার ক্রয় ক্ষমতার মধ্যে রইল না, ঠিক আছে। এইভাবে আমরা বাজেট রেখার স্থানান্তর ঘটাই। যেমন এখানে দেখো, এখানে ওয়াই দ্রব্যের দাম আমি কমানো বাড়ানো দেখিয়েছি, এক্স এর দেখো এই বিন্দুটা কিন্তু স্থির আছে, কিন্তু এইখানে কি হবে? এইখানে এই যে স্পেসটা সে বেশি কিনতে পারছে এই জায়গাটা, তার মানে এইটা হচ্ছে দাম কমা এ বি1 এ, আর এ বি2 তে হচ্ছে দাম বাড়া,
ওয়াই দ্রব্যে। আচ্ছা, প্রান্তিক পরিবর্ততার হার, নিরপেক্ষ রেখার ঢাল এমআরএস এক্স ওয়াই, যা দুটি দ্রব্যের এমইউ এর অনুপাত, মানে প্রান্তিক উপযোগিতার অনুপাত হচ্ছে প্রান্তিক পরিবর্ততার হার। আমরা যদি বলি যে ইউটিলিটি যখন দুটো দ্রব্য সে ভোগ করছে, দুটো দ্রব্যর পরিমাণ বাড়লেই উপযোগিতা বাড়বে। এবার আমরা যদি ক্যালকুলাস ইউজ করি, টোটাল ডেরিভেটিভ, মানে দুটো যেহেতু দুটোরই অপেক্ষক এক্স আর ওয়াই এর উপর নির্ভর করে উপযোগিতা, তাহলে ইউ এর পরিবর্তন, উপযোগিতার পরিবর্তন ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ইউ এক্স হচ্ছে the rate of change of utility with respect to rate of change of x, মানে x এক ইউনিট বাড়লে কতটা উপযোগিতা বাড়ে ক্রেতা, আর dx হচ্ছে চেঞ্জ ইন x, কতটা x এর পরিবর্তন হচ্ছে। তাহলে এক ইউনিট বাড়লে ux পরিমাণ বাড়ে উপযোগিতা, তাহলে ও dx পরিমাণ বেড়েছে, তাহলে কি হবে ux dx পরিমাণ বাড়বে। এটা হচ্ছে x এর জন্য উপযোগিতা পরিবর্তন, আর এটা হচ্ছে y এর জন্য উপযোগিতা পরিবর্তন, তাহলে মোট উপযোগিতা পরিবর্তন। নিরপেক্ষ রেখা মানে নিরপেক্ষ মানে এটা শূন্য, ডিউটা শূন্য। নিরপেক্ষ রেখা কোনো পছন্দ অপছন্দ নেই, তার মানে প্রান্তিক উপযোগিতা শূন্য, উপযোগিতা বাড়ে। তাহলে এবার ডিউ যদি জিরো এখানে বসাও, তাহলে এখান থেকে ম্যাথমেটিক্যালি আমরা বার করতে পারি ডিওয়াই বাই ডিএক্স, গাণিতিক ভাবে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এমইউ এক্স বাই এমইউ ওয়াই। এক্স এর এমইউ, আচ্ছা, অর্থাৎ এমইউ এক্স, আর ওয়াই এর এমইউ মানে প্রান্তিক উপযোগিতা এমইউ ওয়াই। তাহলে এক্স এর প্রান্তিক উপযোগিতা এবং ওয়াই এর প্রান্তিক উপযোগিতার যে অনুপাত, এটাই হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল। এটি দেখায় এক একক, ওখানে যেমন বাজেট রেখার ঢাল কি দেখায়, এক একক এক্স কমালে ক্রেতার কত একক ওয়াই বাড়াতে পারছে, আর এখানে দেখায় এক একক এক্স এর বদলে কতটা ওয়াই পেলে ভোক্তার সন্তুষ্টি বা উপযোগিতার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এবার ক্রমবাচক পছন্দের কিছু সূত্র আছে, এই জায়গাটাই সব থেকে ইন্টারেস্টিং এবং এই জায়গাটাই কঠিন। হ্যাঁ, এই সূত্রের উপর নির্ভর করে আমরা এই অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ, এই নিরপেক্ষ রেখার কর্ম এবং ক্রেতার ভারসাম্য তার পরে, হ্যাঁ, যেখানে প্রান্তিক তোমার উপযোগিতার হার আর হচ্ছে তোমার বাজেট রেখার ঢাল সমান হবে, অর্থাৎ বাজেট রেখা যেখানে স্পর্শ করবে, আজকে ক্লাসের শেষে দেখাবো যেটা, তাহলে সেইটা পাবো। কিন্তু এই যে নিরপেক্ষ রেখাটা, যে ধর্মগুলো বললাম, কোথা থেকে, কোন অনুমানের ভিত্তিতে, একটা তত্ত্ব আছে তো, থিওরি আছে, সেই অনুমানের ভিত্তিতে ক্রেতাকে এই জিনিস করলে এটা আসে, সেইগুলো এখন আমি দেখাবো। ভোক্তার পছন্দ কিছুটা আমি বলেওছি, ভোক্তার পছন্দের মাধ্যমে সে বিভিন্ন দ্রব্যের সমন্বয়কে তুলনা, হয় পছন্দ বা অপছন্দ বা নিরপেক্ষ তুলনা, মানে এটা ওটার থেকে ভালো, ওটা ওটার থেকে খারাপ, বা এটা আর এটা এক, যে কোনো একটা তুলনা সে কিন্তু করতে পারে সমস্ত উৎপাদন সমন্বয়। তার কমোডিটি স্পেসে যত উৎপাদন সমন্বয় আছে, তারা হয় প্রেফারেন্স এ প্রেফার টু বি, বা হয় বি প্রেফার টু এ, বা এ প্রেফার টু বি, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। এটা হচ্ছে পূর্ণতা অভিযোজন সূত্র। এবার এক্সাম অফ কমপ্লিটনেস ইংরেজিতে বলে, ঠিক আছে, এক্সাম অফ কমপ্লিটনেস। পূর্ণতা অভিযোজন সূত্র উপভোগকারীদের পছন্দের সম্পূর্ণতা নিশ্চিত করে, এটি ব্যক্তিদের পছন্দের মানগুলি একটি সম্পূর্ণ সেট বিশ্লেষণ করে এবং সেটের উপর সাধারণ নির্ধারণ। পূর্ণতা অভিযোজন সূত্রে বলা হয় যে দুটি পণ্য এ এবং বি হয়, তবে উপভোগকারীর পছন্দ করা হয় তাদের মধ্যে কোনো একটি সম্পূর্ণতা নিশ্চিত হয়। এটা বুঝতে পেরে যে উপভোগকারীর কাছে যে কোনো পণ্যের জন্য সে একটি পছন্দ করবে অথবা নাকচ করবে। ঠিক আছে, অর্থাৎ পূর্ণতা অভিযোজন সূত্র উপভোগকারীর পছন্দের সম্পূর্ণতা নিশ্চিত করে এবং সেটি একটি সাধারণ নির্ধারণ দেয়, একটা আইডিয়া দেয় যে প্রত্যেকটা উৎপাদন সমন্বয়কে সে কোনো না কোনো ভাবে তুলনা করতে পারে। এটাই ক্রমবাচক পছন্দের সূত্রের বেসিক অনুমান, মানে সব থেকে মৌলিক অনুমান হচ্ছে এটা। এখানে পছন্দটা নিজে বা পরিবারের অন্য কেউ, মানে ধরো আজকে বাবা মামা একটা বাচ্চা কি ধরনের জামা কাপড় পরবে বা কি বেবি ফুড খাবে, হ্যাঁ, মানে ন্যান খাবে না এনফামিল খাবে, হ্যাঁ, কি খাবে, সেটা
নির্ভর করবে, বা কোলগেটের টুথব্রাশ বা সোনোডাইন, তোমার সেন্সোডাইনের টুথব্রাশ, কি টুথব্রাশ ইউজ করবে, সেটা বাবা মা যদি সিদ্ধান্ত গ্রহণকারী হয়, বাচ্চা কি ব্যবহার করবে সেটাও বাবা মাই নেবে সিদ্ধান্তটা। সেটা যে নিজে করছে তা না, অন্যদেরটাও করবে। গরুর দুধ খাবে না বেবি ফুড খাবে, সবই বাবা মার পছন্দের উপর নির্ভর করে। ক্রমবাচক পছন্দের সূত্র উপভোগকারীর পছন্দের অনুভূতি, ট্রানজিটিভিটি। এটা খুব সোজা। সেটা হচ্ছে যে একটা উপভোগকারীর পছন্দটা মানে সমন্বয় সম্পন্ন। মানে আমি যদি এ থেকে বি প্রেফার করি, বি থেকে সি প্রেফার করি, তাহলে এ থেকে সি প্রেফার করব। আমি যদি এর সাথে বি ইনডিফারেন্ট হয়, বি থেকে সি ইনডিফারেন্ট হয়, নিরপেক্ষ হয়, এ আর বি নিরপেক্ষ, বি আর সি নিরপেক্ষ, তাহলে এ আর সি নিরপেক্ষ। ঠিক আছে? এই দুটি সূত্র নিশ্চিত করে, এই আগেরটা আর এইটা, যে ভোক্তা যেসব উৎপাদন সম্মিলন ভোগ করে করা সম্ভব, সেগুলোকে হয় অপছন্দ নয় পছন্দ সে করতে পারে, তুলনা করতে পারে তার পছন্দ। এইবার আসছি মোর ইজ বেটার। সবসময় আমরা যেটা বললাম যে মার্জিনাল ইউটিলিটি সোশ্যাল পজিটিভ ধনাত্মক, প্রান্তিকতা ধনাত্মক। কখনোই একজন ভোক্তা এমন জায়গায় যাবে না যেখানে প্রান্তিক উপযোগিতা শূন্য। তাহলে মোর ইজ বেটার। একটা দ্রব্য কম ভোগ করার থেকে বেশি ভোগ করা সবসময় ভালো। অধিক সেবা পছন্দের ক্ষেত্রে বেশি বেশি পছন্দ করে। অধিক কোনো দ্রব্য থাকলে অন্য দ্রব্য যদি একই থাকে, সবসময় বেশি পছন্দ করে সেটা ভোক্তারই কাছে। উপভোক্তা এই জায়গাটা তুমি ভেবে দেখো যে এর মানে কি? মানে হচ্ছে এক্স আর ওয়াই দুটো দ্রব্য থাকে, এর থেকে কিন্তু আমরা নিশ্চিত করে দিতে পারি যে নিরপেক্ষ রেখা ঋণাত্মক ধারযুক্ত। আগের দুটোতে আমরা দেখলাম কি, আমরা প্রত্যেকটা উৎপাদন সম্মেলনকে তুলনা করতে পারছি। এবার এটা যদি যোগ করি, ধরো এক্স বললে আমি কি বলছি, প্রান্তিক উপযোগিতা ধনাত্মক এক্স এর, তাহলে প্রান্তিক উপযোগিতা ধনাত্মক হলে উপযোগিতা বাড়বে। একটা নিরপেক্ষ রেখা বরাবর উপযোগিতা স্থির, সে নিরপেক্ষ, তার মানে উপযোগিতা স্থির। তার মানে তাকে এক্স বাড়িয়ে ফেলেছে, এবার ওয়াই কমাতে হবে, না হলে ওয়াই কমালে প্রান্তিক উপযোগিতা ওটারও ধনাত্মক, ওয়াই বাড়ালে প্রান্তিক উপযোগিতা বাড়ে, ওয়াই কমালে প্রান্তিক উপযোগিতা কমে। তাহলে ওয়াই কমাতেই হবে এক্স বাড়ালে, একই নিরপেক্ষ রেখা থাকতে হলে। তাহলে এর থেকে নিরপেক্ষ রেখার ঋণাত্মক ঢালযুক্ত, এটা কিন্তু এই জায়গা থেকেই আসছে, এই অনুমান থেকে। এই নীতিটি উপকারীর বিভিন্ন সেবার ক্ষেত্রে বৃদ্ধি পছন্দ করতে, যত বাড়বে তত বেশি ভালো লাগে। যত বেশি সেবা পাওয়া যায় উপভোক্তারীর পছন্দ তত বেশি। এই অভিমতে উপভোক্তারীরা যদি দুটি বিন্যাস বা বিকল্পর মধ্যে চয়ন করতে হয়, তবে একটি দ্রব্যের সংখ্যা বেশি থাকলে উপভোক্তারীর পছন্দ বেশি হবে যদি অন্য দ্রব্যটি স্থির থাকে। তাহলে ক্রমবাচক পছন্দের সূত্র অধিক সেবা ভোক্তার বেশি পছন্দ, এটা আমি আবার কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচে চলে গেলাম। কারণ হচ্ছে মোট উপযোগিতা এখানে দেখিয়েছি, মোট উপযোগিতাটা ক্রমবর্ধমান। প্রথমে ধনাত্মক আগে গড়াই, তারপরে ক্রমহ্রাসমান, তারপরে শূন্য, ঋণাত্মক। মানে এখানে বমি করে ফেলছি রসগোল্লা খেয়ে বা ফুচকা খেয়ে, এখানে বমি করে ফেলছি, এখানে আর খাবো না, তাহলে এখানে মার্জিনাল জিরো, এখানে প্রান্তিক উপযোগিতা ঋণাত্মক, এই অবধি প্রান্তিক উপযোগিতা ধনাত্মক। অন্যান্য সবকিছু স্থির থাকলে, এই অ্যাজাম্পশনটাকে ইংরেজিতে বলে সেটেরিস পেরিবাস, অন্যান্য সবকিছু স্থির, যে কোনো দ্রব্য বেশি ভোগ করলে সেই দ্রব্য কম ভোগের থেকে ভালো। অধিক সেবা পছন্দের ক্ষেত্রে বেশি, এটা কার্ডিনালেও আছে, অর্ডিনালেও আছে। ঠিক আছে? পরিমাণগত উপযোগিতা তত্ত্বেও আছে। এবার তোমার ক্রমবাচক বা তুলনামূলক যে উপযোগিতা তত্ত্ব সেখানেও আছে। তাহলে এই নীতিটি উপভোগকারীদের বিভিন্ন সেবার ক্ষেত্রে বেশি বৃদ্ধি পছন্দ করে, অর্থাৎ যত বেশি সেবা পাওয়া যায় উপভোগকারী পছন্দ তত বেশি হয়। এই অভিমতে উপভোগকারীরা যদি দুটি বিন্যাস বা বিকল্পের মধ্যে চয়ন করতে হয়, তবে একটি দ্রব্যের সংখ্যা বেশি থাকলে উপভোগকারী পছন্দ বেশি হবে যদি অন্যান্য দ্রব্য স্থির থাকে। আমরা এখানে একটা ক্ষতিকারক বা বিষাক্ত দ্রব্যকে বাদ দিচ্ছি, যেমন বাড়ির বর্জ্য পদার্থ। এটা বেশি হলে কি পছন্দ করি আমরা? অপছন্দ করি। ড্রেনের জল, যে মাত্রায় কোন দ্রব্য খেলে বমি হতে পারে, এগুলো হচ্ছে অপছন্দ। তারপরে এই ধরনের দ্রব্য থাকবে না, এগুলোকে আমরা খারাপ দ্রব্য বলে অভিহিত করতে পারি। অনুমানটিকে অসম্পৃক্ততা, এক্সাম অফ স্যাটিউরিটি, হ্যাঁ, এক্সাম অফ স্যাটিউরিটি, নন স্যাটিউরিটি,
স্যাটিটি মানে সম্পৃক্ত, মানে আমি আর খাবো না, এই জায়গাটায় পৌঁছানো হচ্ছে সম্পৃক্ত হওয়া। একজন ভোক্তা সেই জায়গাটায় পৌঁছচ্ছে, তার মানে এই জায়গাটায় থাকছে, যেখানে প্রতিযোগিতা সমান। হ্যাঁ, তাহলে যতক্ষণ পর্যন্ত ওইখান থেকে যে অতিরিক্ত উপযোগিতা সেটা বাড়ছে, মানে ধনাত্মক, তার মানে প্রান্তিক উপযোগিতা ধনাত্মক, তাহলে নিরপেক্ষ রেখার ঋণাত্মক ঢাল, এই দেখো নিরপেক্ষ রেখার ঋণাত্মক ঢাল এই 3 রকম ভাবেই হতে পারে। এইটা হচ্ছে সরল রেখা, এটা মূলবিন্দুর দিকে উত্তল, মূলবিন্দুর দিকে অবদান। এতক্ষণ পর্যন্ত যে যে অনুমানগুলো করলাম তাতে কিন্তু উত্তল এটা কিন্তু প্রমাণ হয়নি, ঋণাত্মক এই 3টে হতে পারে, এটা প্রমাণ হয়েছে। প্রথম কথা, তুলনা করা যায় যে কোনো বিন্দু, এই যে সি, যেমন ডি, ডি থেকে সি বেশি পছন্দ, কারণ হচ্ছে যে ওয়াই গুড বেশি, এক্স একই। হ্যাঁ, যেমন বি থেকে এ বেশি পছন্দ, ঠিক আছে, ই এফ এর থেকে বেশি পছন্দ, আবার এফ এর থেকে জিও বেশি পছন্দ, ঠিক আছে। এবার এইগুলো তুলনা করতে পেরেছি প্রথম দুটো অনুমান দিয়ে। তৃতীয় অনুমান দিয়ে আমরা এটা নির্দেশ করলাম যে এই 3টের মধ্যে একটা হবে নিরপেক্ষ রেখা। অধিক সেবা পছন্দের ক্ষেত্রে বেশি সূত্রটি নির্দেশ করে যে নিরপেক্ষতা ঋণাত্মক ঢাল সম্পন্ন, কারণ একটি দ্রব্য ভোগ বাড়লে ক্রেতার উপযোগিতা বৃদ্ধি পাবে, ফলে নিরপেক্ষতা থাকতে গেলে তাকে অন্য দ্রব্যের ভোগ কমাতেই হবে, কারণ তাহলে তার অন্য দ্রব্য থেকেও উপযোগিতা হ্রাস পেয়ে সমান বা আগের উপযোগিতায় পৌঁছবে। নিরপেক্ষ রেখার ঢাল পাশের চিত্রের মতো 3 রকম হতে পারে। এর আগে এই যা যা অনুমান করলাম, অধিক সেবা পছন্দের ক্ষেত্রে বেশি আর একটা কিভাবে দেখাতে পারি, যত নর্থ ইস্টে যাবো, উত্তর পূর্ব দিকে যাবো, তত স্যাটিসফ্যাকশন লেভেল বাড়বে। মানে এই IC1 থেকে IC2 তে সন্তুষ্টি বেশি, IC2 থেকে IC3 তে বেশি সন্তুষ্টি, IC3 থেকে IC4 এ বেশি সন্তুষ্টি, IC4 থেকে IC5 এ বেশি সন্তুষ্টি, IC6 এ আরো বেশি সন্তুষ্টি। তাহলে এইদিকে লোয়েস্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন, সবথেকে কম সন্তুষ্টি, এখানে সর্বাধিক সন্তুষ্টি। তাহলে ক্রেতা কি চাইবে? সর্বাধিক সন্তুষ্টি। পাশের ছবিতে আমরা যদি অধিক সেবা পছন্দের ক্ষেত্রে বেশি সূত্রটি প্রয়োগ করি, এক্স আর ওয়াই অক্ষ থেকে যত দূরে যাব অন্য দ্রব্য স্থির রেখে তত ভোক্তার উপযোগিতা বাড়বে। মানে এইরকম ভাবে তুমি যদি একটা টানো রেখা, তাহলে কি গুড 2টা স্থির, খালি 1টা বাড়ছে, তাহলে যত দূরে যাবে তত উপযোগিতা বাড়বে। যেমন এইখান থেকে তুমি যদি এইরকম ভাবে টানো, তাহলে এক্স স্থির, ওয়াই বাড়ছে খালি, তাহলে যত দূরে যাবে তত উপযোগিতা বাড়বে, ঠিক আছে। তাহলে এইবারে একটা ক্রেতা কি চাই? ওই বাজেট রেখার মধ্যে সর্বাধিক সন্তুষ্টি, এটা হচ্ছে তার সন্তুষ্টি বাড়ছে। ফুড, শেল্টার, হ্যাঁ, খাদ্য আর বাসস্থান, বাসস্থান, খাদ্য, সবসময় আমরা কিন্তু এই ট্রেড অফটা ফেস করছি। ওষুধে বেশি খরচ করব না পড়াশোনার পেছনে বেশি খরচ করব, ঠিক আছে, ভোক্তারা যখনই সিদ্ধান্ত নিচ্ছে। এবার পরিবর্ততার হার, এ বিন্দু সি বিন্দু, হ্যাঁ, এখানে আমরা দেখালাম যে এটা হচ্ছে +2, এইটা হচ্ছে -1, ঠিক আছে। এই 1 ইউনিট কমালো, 2 ইউনিট বাড়লো, এই দ্রব্যটা সুপটা 1 ইউনিট কম খেলো, পরবর্তী 2 ইউনিট বাড়ালে একই নিরপেক্ষ রেখায় আসছে। তার মানে কি 2/-1, মানে স্লোপ হচ্ছে প্রান্তিক মানে উপযোগিতার হার হচ্ছে -2, মার্জিনাল অফ সাবস্টিটিউশন। তাহলে 1 বিন্দু থেকে সি বিন্দুতে গেলে ভোক্তা 1 একক সুদ কম ভোগ করে আর 2 একক প্রতি বেশি ভোগ করে। এ এবং সি যেহেতু একটি নিরপেক্ষ রেখার উপর অবস্থিত, তাই উপযোগিতা দুটি বিন্দুতে সমান। ভোক্তা 1 কাপ সুপের পরিবর্তে 2 পিস পাউরুটি পেলে সন্তুষ্টি একই থাকছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা এইবার দেখছি যে এইটা আমরা বারবার মূলবিন্দু দিয়ে উত্তর আঁকছি, কেন আঁকছি? এটা আমরা যদি এইটা বাজেট লাইন হয়, তাহলে মূলবিন্দুর দিকে উত্তল হয়, তাহলে এইখানে যেখানে স্পর্শ করবে এর ওপরে চলে গেলে আর ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে না একজন ভোক্তা, কারণ এই বাজেট লাইন অবধি সে কিনতে পারে, তার বাইরে তো কিনতে পারে না। আর এইদিকে এলে কি হবে? এইখানে সে পুরো টাকা খরচ করবে, কিন্তু এই বরাবর রেখার সে কিন্তু আরো বেশি উপযোগিতা পেতে পারে, এই নিরপেক্ষ রেখার উপরের অংশে সে যেতে পারে এই বাজেটে। সুতরাং তার সর্বাধিক উপযোগিতা হচ্ছে না, হচ্ছে কখন? যখন এই দুটো মানে বিন্দুতে যদি একটা নিরপেক্ষ রেখা ছেদ করে বাজেট লাইনের দুটো বিন্দুতে,
সে দুটো বিন্দু যখন সমাপাতিত হচ্ছে, অর্থাৎ এটা স্পর্শ করছে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা। ঠিক আছে, প্রান্তিক পরিবর্ততার হারের নির্ধারক একটি দ্রব্যের সাপেক্ষে অন্য দ্রব্যের পছন্দ নিরপেক্ষের ঢাল নির্ধারণ করে, এটাই প্রান্তিক পরিবর্ততার হার। মানুষ বৈচিত্র্য পছন্দ করে, এইটা হচ্ছে নেক্সট অ্যাসাম্পশন। অ্যাভারেজ ইজ প্রেফার্ড টু এক্সট্রিম। আমি বিরিয়ানিও ভালোবাসি, আমি আইসক্রিমও ভালোবাসি। এবার আমায় যদি 4 প্লেট বিরিয়ানি দেওয়া হয় সেটাকে আমি পছন্দ করবো, না 2 প্লেট বিরিয়ানি 2 প্লেট আইসক্রিম দিলে পছন্দ করবো? 2 প্লেট বিরিয়ানি 2 প্লেট আইসক্রিম দিলে পছন্দ করবো, বা 1 প্লেট বিরিয়ানি 1 প্লেট আইসক্রিম একটু কোল্ড ড্রিঙ্কস একটু স্যালাড, এটা আরো বেশি পছন্দ করবো। মানে আমরা গড় পছন্দ করি, একটা জিনিসই বেশি মানে ভোগ করা। এইটা হচ্ছে নেক্সট অ্যাসাম্পশন, এক্সাম অফ কনভেক্সিটি বা এভারেজ ইজ প্রেফার্ড টু এক্সট্রিম। আমাদের একটা গড় আমরা পছন্দ করি, গড় ভোগ করি, মানে বিভিন্ন জিনিস মানে মিলিয়ে ঝুলিয়ে বৈচিত্র্য আমরা পছন্দ করি। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, প্রান্তিক পরিবর্ততার হার, তার পরম মান ক্রমহ্রাসমান, অর্থাৎ নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল, এটা প্রমাণিত হয় এই অনুমান। মানুষ বৈচিত্র্য পছন্দ করে, তাই প্রতিটি নিরপেক্ষ রেখার ঢাল মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর প্রান্তিক পরিবর্ততার হার ও নিরপেক্ষ রেখার ঢালের পরম মান ক্রমাগত হ্রাস পায়। তার মানে একজন ক্রেতা একটি দ্রব্য বেশি পেলে সেটার উপর আকর্ষণ হারিয়ে অন্য দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়। তার মানে যত এক্স ভোগের পরিমাণ বৃদ্ধি পায় তত ভোক্তার কম ওয়াই লাগে। এক একক এক্স এর ভোগ হ্রাসের সমপরিমাণ উপযোগিতার ক্ষতিপূরণ মেটায়। ঠিক আছে, এইবার আমরা যদি এইটাকে আমরা বলছি ইংরেজিতে একদম কনভেক্সিটিতে, বাংলাতে উপভোগকারীদের পছন্দের সম্মতা উপাদান, হ্যাঁ, বা উপভোগকারী পছন্দের মণ্ডলীয় উপাদান। একটি গাণিতিক অভিমত যা বাংলা ভাষায় বলা হয়, এটি এই সূত্রটি নির্দেশ করে যে ভোক্তা সর্বদা একটা দ্রব্য সম্মিলনে দুটি দ্রব্যের সমন্বয়কে বেশি পছন্দ করে একটা দ্রব্য খুব বেশি পাওয়ার। ঠিক আছে, গড় সর্বদা চরম দ্রব্য সমন্বয় অপেক্ষা উন্নত। সেটা কি? যে কোনো এক্স বিন্দু আর ওয়াই বিন্দু দুটো উৎপাদন সম্মিলন দেখাচ্ছে x1 x2 দুটো দ্রব্য, এটাও একটা x1 x2 কম্বিনেশন, এটাও একটা x1 x2 কম্বিনেশন ওয়াইটা। এবার এর যে সংযোজক সরল রেখা কিছুই নয়, এই দুটো যে কম্বিনেশনের এই দুটোর যে সমন্বয়, উৎপাদন সমন্বয়, তাদের সংযোজক সরল রেখা দেখায় হচ্ছে এই দুটো বিভিন্ন অনুপাতের মিশ্রণ, tx + 1 - t * y, t এর বিভিন্ন মান 0 থেকে 1 এর মধ্যে একটা ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলো হচ্ছে এই সরলরেখার উপর সবই কিন্তু কিছুটা x কিছুটা y মিশিয়ে এই বিন্দুগুলো তৈরি হয়। ঠিক আছে, এইবারে বলছে যে এইটা তার মানে কি এই বিন্দুগুলো এভারেজ গড়, এই দুটো বিন্দুর এক্সট্রিম বিন্দুর গড় এটা। এইবার বলছে দেখো তুমি এটা যদি উত্তল না হয়ে অবতল হতো বা সরলরেখা হতো, তাহলে কিন্তু এই ধরো অবতল হতো, কি হতো? তাহলে গড়টা খারাপ, এক্সট্রিমের থেকে চরমের থেকে গড় খারাপ ভিতর দিকে হতো। কিন্তু এখানে কি হয়েছে, এই নিরপেক্ষরেখার উপরে, মানে গড় পছন্দ করে একজন ক্রেতা। এবার এই সূত্রটি নির্দেশ করে যে ভোক্তা সর্বদা একটি দ্রব্য সম্মিলনে দুটো দ্রব্য সমন্বয়কে বেশি পছন্দ করে। একটি দ্রব্য খুব বেশি বা অন্যটি খুব মানে কম, অর্থাৎ এটা পছন্দ করে না, অর্থাৎ মিলিয়ে ঝুলিয়ে খেতে পছন্দ করে বিভিন্ন জিনিস। একজন ভোক্তা আউদি বিরিয়ানি এবং টেন্ডার কোকোনাট আইসক্রিম ন্যাচারাল দুটোই পছন্দ করে, কিন্তু সে 2 প্লেট বিরিয়ানি 2 বার আইসক্রিম অপেক্ষা একটি বিরিয়ানি একটি আইসক্রিমের সম্মিলন বেশি পছন্দ করে। ঠিক আছে, এই সূত্রটি নিশ্চিত করে যে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল, পাশের চিত্রে দুটি দ্রব্যের সম্মিলন x এবং y এর গড়, হ্যাঁ, xy সরলরেখা বরাবর tx + 1 - t * y দিয়ে দেখানো হয়েছে। আমরা যখন নিরপেক্ষ রেখার উপর যাব তত উপযোগিতা বাড়বে, অর্থাৎ সরলরেখা বরাবর উপযোগিতা নিরপেক্ষ রেখার থেকে বেশি হতে গেলে নিরপেক্ষ রেখাকে মূল বিন্দু থেকে উত্তল হতেই হবে। মানে এই সরলরেখা বরাবর যদি উপযোগিতা বেশি হয় তাহলে নিরপেক্ষ রেখাকে উত্তল হতেই হবে। তার মানে প্রান্তিক পরিবর্ততার হার মানে নিরপেক্ষ রেখার ঢাল, এখানে দেখো খাড়াই আস্তে আস্তে ঢালটা কমছে, তাহলে প্রান্তিক পরিবর্ততার হার ক্রমহ্রাসমান।
একটা নিরপেক্ষ রেখা বরাবর। তাহলে নিরপেক্ষ বরাবর প্রান্তিক পরিবর্তনতার হার আমরা দেখাচ্ছি, এই যে এখানে এখান থেকে কমলো, এই স্লোপটা আরো ঢালটা কমে গেল। ব্রেড মোর স্কার্স সো মোর প্লেন্টিফুল। তাহলে নিরপেক্ষ রেখা, রুটি যত কমছে রুটির প্রতি আকর্ষণ বাড়ছে, সুপ যত বাড়ছে তার প্রতি আকর্ষণ কমছে, যেটা পাচ্ছি সেটা চাই না। ঠিক আছে, যেমন আমরা বাংলায় বলি নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার নিঃশ্বাস। এই সাইকোলজিটার উপরেই এইটা যে এক্সাম অফ কনভেক্সিটি। ঠিক আছে, যে আমি যেটা পাচ্ছি আমরা মিলিয়ে ঝুলিয়ে পছন্দ করি, যেটা বেশি পাচ্ছি সেটাকে পছন্দ করি না, অন্যটাকে পছন্দ করি যেটা কম পাচ্ছি। নিরপেক্ষ রেখা হলো দুটি দ্রব্যের সেই সমন্বয় যা বরাবর ভোক্তাকে যে কোনো উৎপাদন সম্মেলনকে সমানভাবে পছন্দ করে। যেমন এ বি সি ডি বিন্দু I0 নিরপেক্ষ রেখা বরাবর। কে বিন্দুর সম্মেলন কম পছন্দের, এল বিন্দুর সম্মেলন বেশি পছন্দের। কেটা কম, এলটা বেশি। ঠিক আছে, তাহলে এবার ভোক্তার ভারসাম্য কিভাবে তাহলে নির্ধারিত হয়? এইখানে দেখো নিরপেক্ষ রেখা, এইখানে কিন্তু বাজেট রেখা কি বলেছিলাম যে এ ও বি, এইটা হচ্ছে তার ক্রয় ক্ষমতা। এ ও বি বা ও এ বি, এই ত্রিভুজটা হচ্ছে তার ক্রয় ক্ষমতা। এম দামে, এম আই, পি এক্স পি ওয়াই প্রাইস, দাম দুটি দ্রব্যের, সে ম্যাক্সিমাম সর্বাধিক এই ও এ বি, এই এর মধ্যে যে উৎপাদন সমন্বয় যে বিন্দুগুলো আছে সেই বিন্দুতে সে কিনতে পারে। এর বাইরের বিন্দু তার কেনা সম্ভব না, তাহলে আইসি 3 তে সে যেতে পারে, সে আইসি 1 এ থাকতে পারে। এই বিন্দুতে সে সব টাকা খরচ করবে, এই বিন্দুতেও সে সব টাকা খরচ করবে। কিন্তু তুমি দেখো এই টাকা এই বাজেট লাইনে বরাবর সে যদি এবার এই দিকে কিউএক্স বাড়ায় আর কিউওয়াই কমায়, তাহলে কি, তাহলে এইখানে আসতে পারে। আবার এখান থেকে যদি ঠিক উল্টো কিউএক্স কমায় কিউওয়াই বাড়ায়, তাহলে এখান থেকে এখানে আসতে পারে। তাহলে কি হয়, এই নিরপেক্ষ রেখা থেকে বেশি উপযোগিতা পেতে পারে এই সব বিন্দুগুলো। হ্যাঁ, তাহলে তার আরো বেশি উপযোগিতা পাওয়া সম্ভব। তাহলে সে উপযোগিতা সর্বাধিক করছে না, তার টাকা সে হয় রেখে দিচ্ছে, নয় হচ্ছে এখানে এই রেখে দিচ্ছে, মানে বাজেট লাইনটা এখানে, তার মানে কিছু টাকা রেখে দিচ্ছে, এই বাজেট লাইনে যাচ্ছে না। অথবা আমি বলেছি কি সব টাকা খরচ করে সে উপযোগিতা সর্বাধিক করবে। তাহলে উপযোগিতা সর্বাধিক করলে সে তাহলে আরেকটু বাড়লো, নিরপেক্ষ রেখাটা এখান দিয়ে গেল, কিন্তু এখানেও সে এই বিন্দুগুলোর মধ্যে আসতে পারে। যখন এখানে স্পর্শ করবে, অর্থাৎ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, প্রান্তিক পরিবর্তনতার হার যখন বাজেট রেখার ঢালের সমান হবে, এবং আরেকটা জিনিস, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার কন্ডিশন। হ্যাঁ, যখন ম্যাথমেটিক্যাল পড়বে এটা বুঝবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে এইখানে বাজেট রেখার ঢাল যেমন স্থির, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কন্ডিশন, সেটা হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল এখানে কি ক্রমহ্রাসমান। তার মানে কি, তার মানে এখানে ক্রমহ্রাসমান হতেই হবে, না হলে এটা ম্যাক্সিমাম হবে না। এটাও একটা শর্ত। তাহলে মূলবিন্দুর দিকে উত্তল হওয়াটা মানে একজন ভোক্তার এই যে ভারসাম্য অবস্থায় পৌঁছানো, হ্যাঁ, যে এই যে স্পর্শ করবে নিরপেক্ষ রেখার ঢাল এবং বাজেট রেখার ঢাল এক হবে, সেটা অন্যতম দ্বিতীয় শর্ত আর কি। ঠিক আছে, তাহলে যুক্তিবাদী ক্রেতা নির্দিষ্ট অর্থে তার উপযোগিতা সর্বাধিক করবে সেই বিন্দুতে যেখানে বাজেট রেখা নিরপেক্ষ রেখাকে যে দুটি বিন্দুতে ছেদ করে, এই যে দুটো বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে, সেই দুটি বিন্দু সমানুপাতিক হয়। মানে এই দুটো বিন্দু আরো আরো কাছে, আরো কাছে, যত উপরে যাব আরো কাছে চলে আসবে। এই দুটো বিন্দু যেখানে ছেদ করছে এইখানে এসে একই জায়গায় সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ বাজেট রেখা নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে। আসলে বাজেট রেখা ক্রেতার ক্রয় ক্ষমতা নির্দেশ করে। ক্রেতা বাজেট রেখা এবং দুই অক্ষ দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজের মধ্যে থাকবে, তাই সে সেই বাজেট সর্বাধিক উপযোগিতা পাবে যখন নিরপেক্ষ রেখার ঢাল, প্রান্তিক পরিবর্তনতার হার এবং বাজেট রেখার ঢাল অর্থাৎ দ্রব্যের দামের অনুপাত সমান। px by py is equal to marginal rate of substitution। তাহলে এখানে আমি একটা দেখিয়েছি যে এই যে নিরপেক্ষ রেখাটা এইখান দিয়ে যাচ্ছে কেন, আমরা এখানে চারটে জোন দেখিয়েছি। জোন কি, এটা একটা বিন্দু এ বিন্দু, এখানে দেখো এইখানে হয় এই x দ্রব্যটা বাড়ছে, y একই আছে, আর এখানে কি হচ্ছে y দ্রব্যটা বাড়ছে, x একই আছে। তাহলে এই যে এরিয়াটা এর থেকে ভালো,
আর এই এরিয়াটা কি হচ্ছে দেখো, এই রেখা বরাবর ওয়াই একই আছে, এক্স কমছে, তাহলে খারাপ। আর এই রেখা বরাবর হ্যাঁ তোমার এক্স একই আছে, ওয়াই কমছে, তাহলে এটাও খারাপ। তাহলে এইটা হচ্ছে খারাপ জোন, এর থেকে খারাপ। তাহলে এইবার এইটা তাহলে ভালো এর থেকে, এটা হচ্ছে এর থেকে খারাপ। তাহলে মাঝামাঝি কোনো জায়গায় থাকবে যেটা এর মতো। এইখানকার একটা ডাব্লিউ বিন্দু আর জেড বিন্দুর মাঝখানে একটা বিন্দু আমি যদি সরলরেখা আঁকি, তাহলে যে কোনো একটা বিন্দু পাবো যেটা এর মতো নিরপেক্ষ, এ আর বি নিরপেক্ষ। আবার এখানেও আর একটা আমি বিন্দু মানে পেতে পারি সি বি নিরপেক্ষ। তাহলে এ বি সি এগুলো যোগ করলে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি সমস্ত উৎপাদন সমন্বয়ের জন্য সমান পছন্দের অন্য উৎপাদন সমন্বয় পাওয়া যাবে, অর্থাৎ একটি উপযোগিতা ভেক্টর থেকে একটি নিরপেক্ষতার ম্যাপ পাওয়া যাবে। আমরা এইখানে এরকম একটা পাবো, এখানে আর একটা পাবো নিরপেক্ষতা, এদিকে একটা পাবো, এরকম ভাবে পাবো যা একে অপরকে ছেদ করবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এই চারটে প্রপার্টি। এবার ছেদ করবে না কি করে দেখাবো। আচ্ছা, অমল ই এবং এ বিন্দুতে নিরপেক্ষ এবং ই এবং বি বিন্দুতে নিরপেক্ষ আমরা ধরে নিলাম, ছেদ করছি। তাহলে কি এবার আমি যদি ই আর বি নিরপেক্ষ হয়, ই আর এ নিরপেক্ষ, তাহলে এ আর বি নিরপেক্ষ হতে হয়। তাহলে মোর ইজ বেটার এটা থাকছে না, বেশি কম থেকে বেশি পছন্দের এটা থাকছে না, তাহলে এটা ভায়োলেট করছে, তাহলে দুটো নিরপেক্ষ রেখা ছেদ করতে পারে না। ঠিক আছে, তাহলে এইটা আমরা দেখালাম। অসম্ভব নিরপেক্ষ রেখা, ধনাত্মক ঢালযুক্ত নিরপেক্ষ রেখা হতে পারে না। কেন হতে পারে না? মোর ইজ বেটার হলে একটা বাড়লে তার থেকে আমার যে প্রান্তিক বিরোধিতা পাই, অন্যটা কমালে সেই প্রান্তিক বিরোধিতা কমলে আমরা একই নিরপেক্ষ রেখা থাকি। এইবার এই ধরনের নিরপেক্ষ রেখাগুলো হতে পারে না। ঠিক আছে, আচ্ছা একজন অর্থনীতির কাছে এই বছরে খাদ্য সরবরাহ করা হয় আর পরের বছরের খাদ্য হ্যাঁ পৃথক দ্রব্য। অন্যদের কাছে খাদ্য খাদ্যই হয়, সে এখনকার হোক বা ভবিষ্যতে। ঠিক আছে, এবার আমরা এইভাবেও আমরা প্লট করতে পারি আজকের খাবার ভবিষ্যতের খাবার, এই দুটোকে দুটো গুডস ধরতে পারি। এটা হচ্ছে সম্পূর্ণ পরিবর্তিত দ্রব্যের নিরপেক্ষ রেখা, এটা হচ্ছে পরিপূরক দ্রব্যের নিরপেক্ষ রেখা। হ্যাঁ, তাহলে ভোক্তার সর্বাধিক উপযোগিতা। এবার এটা হচ্ছে কর্নার সলিউশন, মানে আমরা যদি স্ট্রেট লাইন, এবার যদি এই রকম ধরনের হয় বা ধরো স্ট্রেট লাইন নিরপেক্ষ রেখা হয়, হ্যাঁ মানে সম্পূর্ণ মানে আমার যদি একে অপরের সাথে পরিবর্তন দ্রব্য হয়, তাহলে কর্নার সলিউশন হবে যে কোনো একটা দ্রব্যই ভোগ করবো, অন্যটা করবো না ভারসাম্য অবস্থায়। ঠিক আছে, অবতল নিরপেক্ষ রেখা। হ্যাঁ, তাহলে আমরা এরকম ভাবে আমরা এবার এখানে নগদ ভর্তুকি এবং খাদ্য কুপনের একটা জিনিস দেখিয়েছি। হ্যাঁ, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে খাদ্য কুপন মানে কি, যে খাবার কিনলে তুমি টাকাটা পাবে, না হলে পাবে। কিন্তু নগদ ভর্তুকি মানে কি, বাজেট লাইনটা পুরোটা এই উপরে সরে যাচ্ছে। কিন্তু খাদ্য কুপন মানে কি, খালি খাদ্যটাই বাড়বে, প্রতি মাসে খাদ্যটাই বাড়ছে। এই যে এইটুকু এরিয়া তোমার থাকছে না খাদ্য কুপন হলে, এটা তুমি লুজ করছো। ঠিক আছে, ধন্যবাদ।